সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। সারা দেশে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। তারেক রহমান, ডাক্তার শফিকুরের প্রার্থিতা বৈধ ঘোষণা, বাতিল হলো আনিসুল ইসলাম মাহমুদ ও তাসনিম জারার আবেদন। খালেদা জিয়ার কবর জিয়ারতে আজও মানুষের ঢল। তার দেখানো পথেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ, বললেন রিজভী আহমেদ। কনকনে ঠান্ডায় জবুথবু গোটা দেশ। ২-৩টি শৈত্যপ্রবাহে জানুয়ারি জুড়েই থাকবে শীতের দাপট। ঘন কুয়াশায় শাহজালাল বিমানবন্দরের শিডিউল বিপর্যয়। ফ্লাইট ছিল রাত ৩টায়, সেই ফ্লাইট বাংলাদেশ বিমান আসছে ৬:৩০। মেইন ফ্যাক্ট হলো বিমান কুয়াশা কারণে ল্যান্ডিং করতে পারতেছে না, এই জন্য লেট হচ্ছে। বিসিসিআই এর নির্দেশ, কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেন মোস্তাফিজ। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের বিরোধিতার মুখে এলো এই সিদ্ধান্ত। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। পঞ্চম দিনের মতো সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। বগুড়া ৬ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে তারেক রহমানের মনোনয়নপত্র। সকাল থেকে জেলায় জেলায় এই কার্যক্রম শুরু হয়। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয় ৩ জনের প্রার্থিতা। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়া ৭ আসনে তার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও ১ আসনে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধতা পেয়েছে। চট্টগ্রাম ৬ আসনে বৈধ ঘোষণা করা হয় বিএনপি প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকারের মনোনয়ন। সাতক্ষীরা ১ আসনে কাগজপত্রের ত্রুটি থাকায় স্থগিত করা হয় বিএনপি ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়নপত্র। তবে তারা প্রত্যেকেই আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন। এদিকে ঢাকা ১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১৫ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সহ ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাকিরা হলেন বিএনপির নবিউল্লাহ নবী, জামায়াতে ইসলামীর আব্দুল মান্নান, এনসিপির এসএম শাহরিয়ার। ঢাকা ১১ আসনের জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থী নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র গৃহীত হয়নি। তবে বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও জামায়াত ইসলামীর প্রার্থী কবির আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। ঢাকা ৭ আসনে বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হামিদুর রহমান হামিদ, জামায়াতের হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহর মনোনয়নপত্র। এদিকে ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, খেলাফতে মজলিসের প্রার্থী মামুনুল হক সহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, গণ অধিকার পরিষদের মেঘলা আলমের মনোনয়নপত্র বৈধ হয়েছে। এখানে জামাতে ইসলামের প্রার্থী ছিলেন বা মেজর দুটি পার্টির যদি কথা বলি, এবং সর্বমোট ঢাকা ৬ আসন থেকে সর্বমোট ৫ জন কোয়ালিফাই করেছেন। আমার কোনো ভুল ত্রুটি পায় নাই, আমি যা দাখিল করেছি কোনো গোপনও করি নাই, এই জন্য আমাকে বিভাগীয় কমিশনের বৈধ ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ, আজকের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নেমেছে জিয়া উদ্যানে। ঘন কুয়াশা, তীব্র শীত বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের। বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরেই তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ। চলছে দলের 7 দিনের শোক কর্মসূচি। ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই তার কবর জিয়ারতে উপস্থিত হন নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে মানুষ। শুধু রাজধানী নয়, দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। একটা রত্নকে কবরের মধ্যে রাখা হয়েছে মাটির ভিতরে। কোনোদিন ভুলবো না যতদিন বেঁচে থাকবো। গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের বাধাকে গ্রাহ্য করেন নাই, যার জন্য উনি আপসীন নেত্রী হিসেবে খেতাব পেয়েছেন। উনি যে স্যাক্রিফাইস করে গিয়েছেন, আল্লাহ যেন তার দোষ ত্রুটি গুনাহ মাফ করে দেন। মানুষের হাতে হাতে মানুষের ভালোবাসা, দোয়া যেন আল্লাহ ওনাকে বেহেশত নসিব করেন। উনি ওনার একটা প্রতিদান পেয়েছেন যে মানুষের ভালোবাসার, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছে। এই যে তার জানা যায় যে বাংলাদেশের ইতিহাসে এত লোক আসে নাই। বেলা 11টায় আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া করেন তারা। রুহুল কবির রিজভীর অভিযোগ, কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে, যার মধ্যে ছিল অশুভ কারসাজি। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা তার। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। এছাড়াও এদিন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল, ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। জিয়া উদ্যানে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন। ঐশী, দুপুরের আগে যেমনটি দেখেছিলাম বিএনপির নেতাকর্মী, সাধারণ মানুষের ঢল সেখানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানাতে এসেছেন তারা। দুপুর গড়িয়ে বিকেল, এখনকার চিত্র কেমন দেখছেন জানাবেন। এখনো বেশ কিছু দর্শনার্থী, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে অনেকেই আসছেন কবর জিয়ারত করতে, ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন আসন থেকে যারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়েছেন, বিভিন্ন আসন থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের সমর্থক এবং সে সমস্ত প্রার্থীরা এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। একই সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসেছিলেন। তিনি জানিয়েছেন যে বিএনপি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের অসমাপ্ত যে সমস্ত কাজ আছে, সে সমস্ত কাজকে সমাপ্ত করবে, সে সমস্ত কাজকে সম্পূর্ণ করবে। একই সঙ্গে প্রতিনিয়তই আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে জুলাইয়ের আহত এবং শহীদ জুলাই যোদ্ধা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে। জুলাইয়ের নিহত নাফিস, তার বাবা ছিলেন এখানে, আরও অনেক যারা আহত হয়েছিলেন জুলাইয়ে, সে সমস্ত বীর যোদ্ধাদের পরিবারের সদস্যরা এসেছিলেন। তারা ফুলের শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার কবরে। এবং একই সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা 6টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও ফুলের শ্রদ্ধা জানানোর কথা এবং তারা আসবেন, তারা এখানে শ্রদ্ধা জানাবেন। সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়তই ভিড় করছেন, তবে গত 2 দিনের তুলনায় আজকে তুলনামূলক ভিড় একটু কম চোখে পড়ছে। কারণ 31 তারিখ জানাজার পরে আসলে অনেকেই পরদিন যখন খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য, অনেকেই জানাজা শেষ করে অপেক্ষা করছিলেন যে কখন আসলে একবার জিয়ারত করতে পারবেন এই কবরটি। তার জন্য অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন, তারা অপেক্ষা করছিলেন পরদিন জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর তারা শ্রদ্ধা জানিয়েছেন। সেদিন প্রচণ্ড ভিড় ছিল, অনেকে সেই ভিড় ঠেলে আসলে জিয়ারতের সুযোগ পাননি। তার পরদিন অর্থাৎ গতকালও অনেকে শ্রদ্ধা জানিয়েছেন। ফলে এই 2-3 দিন যারা এসেছিলেন বা যারা সুযোগ পাননি, সবাই কিন্তু আজকে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। বিভিন্ন শ্রমিক দলের পক্ষ থেকেও আমরা দেখেছিলাম যে শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে যারা একদম আম জনতা, যাদেরকে আমরা বলি, অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন, অনেকে শিশু কিশোরদেরকে নিয়ে আসছেন, তারা শিশুদেরকে বাড়ির ছোট সদস্যদেরকে নিয়ে আসছেন।
তারা কিন্তু বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্বের যে ইতিহাস, সেই আপোষহীন নেতৃত্বের ইতিহাস উচ্চারিত হবে যুগ যুগান্তর, এবং সেই কালের সাক্ষী হতে, সেই ইতিহাসের সাক্ষী হতে সবাই এখানে এসেছেন। জিয়া উদ্যানে যেমনটি গত কয়েকদিনও আমরা দেখেছি যে এখানে একটি অস্থায়ী তাঁবু স্থাপন করা হয়েছে, সেখান থেকে মাঠের এক প্রান্তে তাঁবু স্থাপন করা হয়েছে, সেখানে প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, এবং যেমনটি আমরা দেখেছি যে একদম কবরের উল্টা পাশে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একটা তাঁবু স্থাপন করা হয়েছে, সেখান থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে প্রতিনিয়ত। কোরআন তেলাওয়াত এর পাশাপাশি দোয়া মোনাজাতও হচ্ছে প্রতিনিয়ত, সেই খবরই আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ ঐশী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ করতে হবে বলেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা ও নির্বাচনের ইশতেহার নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন কথা। বদিউল আলম বলেন, রাজনৈতিক দলগুলো নিজেরা গণতান্ত্রিক না হলে গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত মানছে কিনা তা পর্যবেক্ষণের তাগিদ দেন তিনি। এ সময় লিখিত বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের অধ্যাপক ও ডিন ডক্টর AKM ওয়ারেসুল করিম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ছাড়া গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ ও রাষ্ট্র পুনর্গঠন সম্ভব নয়। আসন্ন গণভোটে রাজনৈতিক দলগুলো হ্যাঁ নাকি না ভোটের পক্ষে থাকবে তা ইশতেহারে স্পষ্ট করতে হবে। তারা এই কাঠামোগত সংস্কারের হ্যাঁ ভোটের পক্ষে না ভোটের পক্ষে আমরা নাগরিকরা যেন জানতে পারে সুস্পষ্টভাবে। যদিও তারা অঙ্গীকার করেছে যে জুলাই জাতীয় সনদে তারা অঙ্গীকার করেছে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা তাদের ইশতেহারে এটা যেন সুস্পষ্ট লিপিবদ্ধ থাকে তা দেখতে চাই। বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ভোটে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষতার সাথে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ। এজন্য পুলিশে ব্যাপক রদবদল করা হয়েছে। দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় ডিএমপি কমিশনার বলেন, প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকেই গানম্যান দেয়া হয়েছে এবং আগামীতেও কোনো প্রার্থী নিরাপত্তার ঝুঁকিতে থাকলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে। হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান সাজ্জাদ আলী। সভায় 2025 সালের বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়। এবার মানব পাচার বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রাশেদ নিজাম। জানুয়ারি মাসের 21 বা 22 তারিখের থেকে সম্ভবত ক্যাম্পেইন শুরু হবে। তখনই সবচেয়ে বড় জটিলতা হওয়ার কথা, এক পক্ষ আর এক পক্ষের দোষারোপ, এটা সেটা অভিযোগ আসবে। আপনারাও খেয়াল রাখেন, আমরা নিরপেক্ষতার সাথে কাজ করতে চাই এবং নির্বাচনই এখন আমাদের মুখ্য বিষয়। সব দিকে ব্যালেন্স করে রিসোর্সের দিকে তাকায়ে কতটুকু কী সম্ভব সেটা করার চেষ্টা করছি। পৌষের মাঝামাঝিতে এসে সারা দেশে জেঁকে বসেছে শীত। দেশের 7টি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। রাজশাহী, পাবনা, নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সকাল 7টা, তখনও ঘন কুয়াশার চাদরে ঢাকা চাঁদপুর শহর। রাস্তায় মানুষের আনাগোনা কম, তবে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে কিছু যানবাহন। ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ পড়েছে বেশি বিপাকে। প্রচন্ড রকমের ঠান্ডা, ঘন কুয়াশা, কনকনে দেখেছি কি মেল বাতাসের কারণে জনজীবন করেছে। শীতের ভিতরে তো কাজ কাম করা যায় না, আমাদের সমস্যা গরিব মানুষ। উত্তরে হাড় কাঁপানো পৌষের শীত জেঁকে বসেছে নওগাঁয়। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়লেও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের কারণে ব্যাহত হচ্ছে পাবনার জীবনযাত্রা। ঈশ্বরদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মেলায় কিছুটা কমেছে শীতের তীব্রতা। শীত তো ধনী গ্রুপ কাউকে মানে না, শীতের তীব্রতা আমরা সবাই জর্জরিত। সকাল থেকে অনেকটা শীতের প্রভাব ছিল, তো এখন আপাতত একটু রোদের কারণে একটু ঠান্ডার তীব্রতা কম।
চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা শীত আর ঘন কুয়াশায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা। শীতে অনেক কাজ গ্রামে ঝামেলা, মাঠে চাষাবাদ করতে পারছি না আমরা, মাঠে পাতো খোলা ঝামেলা হচ্ছে। ভোরবেলা গাড়ি বের করি, কোনো কাজ কাম নেই, থরথর করে কাঁপছি। সকালের দিকে সিরাজগঞ্জে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। সূর্যের দেখা মেলে দেরিতে। শীতের তীব্রতায় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হননি অনেকে। ভোর থেকে কুষ্টিয়ার আকাশ ঢেকে থাকে ঘন কুয়াশায়। কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। হাত মাত আরলি ধরে যাচ্ছে, কি বলেন, এতবার কুয়াশার ভিতরে মানুষ চলতে পারে। শীতে তো কয়েকদিন মাঠ থেকে বাড়াতেই পারলাম না। শীত আর ঘন কুয়াশার সকালে রাজশাহী ছিল ভিন্ন এক রূপে। উত্তরের হিমেল হাওয়ায় কাতর হয়ে পড়েছিল এই অঞ্চলের মানুষ। তীব্র শীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ, তাই শিশু ও বয়স্কদের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। রাজধানী সহ সারা দেশে তীব্র শীতের দাপট সহসাই কমছে না। গোটা জানুয়ারি জুড়েই শীতের তীব্রতা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আজ ঢাকায় তাপমাত্রা 12.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা। ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই অভিযানে আটক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে। আটকের পর স্ত্রীসহ মাদুরোকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোথায় নেওয়া হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট করা হয়নি। রাজধানী সহ দেশটির মিরান্দা, আরাগুয়া, লা গুয়াইরা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়েছে। বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র, রকেট দিয়ে হামলা চালানো হয়। হামলার পর তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশ সীমা। দেশটির দক্ষিণের দুটি প্রধান ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফুয়েরতেটিওনা ও লা কার্লোতাকে টার্গেট করা হয়, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘাঁটি দুটির আশপাশের এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মাঝে। রাজধানীতে শুরু হলো 3 চাকার স্বল্পগতির ব্যাটারি চালিত ই-রিকশার পাইলট কর্মসূচি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশাই ঢাকায় চলবে। পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বাংলার টেসলা খ্যাত ব্যাটারি চালিত ঝুঁকিপূর্ণ রিকশা। ব্যাটারি চালিত অটোরিকশা বর্তমানে নগরবাসীর গলার কাটা। ঢাকায় কত সংখ্যক অটোরিকশা চলাচল করে তার সরকারি বা বেসরকারি কোনো হিসাব নেই। তবে ধারণা করা হয় খোদ রাজধানীতেই প্রায় 12 লাখ ব্যাটারি চালিত রিকশা চলাচল করে। এতে যানজট যেমন বাড়ছে, তেমনি চুরি হচ্ছে বিদ্যুৎ। সবচেয়ে শঙ্কার বিষয় অটোরিকশার বেপরোয়া গতি ও দুর্ঘটনা। এমন পরিপ্রেক্ষিতে বুয়েটের নকশায় তৈরি 3 চাকার ব্রেকিং সিস্টেম, ইন্ডিকেটর লাইন ও পরিবেশ বান্ধব ই রিকশাকে বিকল্প ভাবছে নীতি নির্ধারকরা। সেই লক্ষ্যে ইতিমধ্যে প্রশিক্ষণ দেয়া হয়েছে কয়েক হাজার চালককে। সিটি কর্পোরেশন থেকে দেয়া হয়েছে লাইসেন্সও। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে প্রথমবারের মতো বুয়েটের বিশেষ নকশায় তৈরি 3 চাকার এই স্বল্পগতির ব্যাটারি চালিত রিকশার পাইলট কর্মসূচির উদ্বোধন করা হয়। একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ঝিগাতলাও পরীক্ষামূলক চালু হয়েছে ই রিকশা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বলেন, পরিবেশ বান্ধব ও নিরাপদ নগর গড়ে তুলতে ভূমিকা রাখবে এই রিকশা। তবে পুরনো অটোরিকশা কিভাবে তুলে নেওয়া হবে তা নিয়ে সন্দিহান সড়ক পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খান। ট্রেডিশনাল বা যেটা মানে পুরনো সমাধান চিন্তা করলে সমাধান করা যাবে না, ওই জন্য আমরা নতুন চিন্তা এখানে নিয়ে এসেছি। ট্রাফিক আইনটা প্রশিক্ষণ দিয়ে, চালানোর ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে, এবং তাদের জীবনের নিরাপত্তাটাও, যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সাধারণ মানুষের পরিবার যতটা ক্ষতিগ্রস্ত হয়, অন্যরা তো তেমনটা হয় না। যদিও আগামী 1 বছরের মধ্যে বর্তমানে চলাচলরত অটোরিকশা তুলে নিয়ে এই যান প্রতিস্থাপনের বিষয়ে আশাবাদী ঢাকার 2 সিটি কর্পোরেশন। যারা রিকশা অলরেডি চালান তাদেরকে 1 বছরের সময় দিয়ে একটা সাময়িক অনুমতি আমরা দিচ্ছি। মাথায় রাখতে হবে এখানে যেন কোনো ধরনের অনিয়ম এবং কোনো ধরনের মনোপলি ব্যবসা যেন না হয়, ব্যবসায়ীদের হাতে যেন আমরা এবার এটা যেন না তুলে দিতে পারি। ই রিকশাগুলো সর্বনিম্ন 2 লাখ টাকায় মিলবে। আপাতত 3টি প্রতিষ্ঠান এই ই রিকশা উৎপাদন করছে। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নির্দেশনায় স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
তার বদলে পছন্দ মতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। At 20 lakh, KKR Mustafizur Rahman is yours. বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভেড়ায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এই কাটার মাস্টার। তবে মুদ্রার উল্টোপিঠও দেখতে বেশি সময় লাগেনি মুস্তাফিজের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগার এই পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই। সেই নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দিল কেকেআর। সেই খবর উঠে এসেছে দেশটির গণমাধ্যমগুলোতে। দেশজুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে তাদের পছন্দ মতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে। অবশ্য মুস্তাফিজের আইপিএল এর খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্তও করা হয়। তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুড়ে ছাই হল ফিজের প্রথমবারের মতো কলকাতা জার্সিতে মাঠে নামার সুযোগ। এই কাটার মাস্টারকে দলে নেয় বলিউড কিং শাহরুখ খানকেও ছাড় দেয়নি উত্তরপ্রদেশের কট্টরপন্থীরা। বিজেপি নেতা সঙ্গীত সোম অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা পুঁজি করে উল্টো দেশ বিরোধী কর্মকাণ্ড করছেন এই অভিনেতা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।